ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর 2025 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা তোমাদের তৃতীয় পর্যায়ের মূল্যায়নের গণিতের যে মডেল স্কুলগুলো শুরু করেছি, আজকে আমি তোমাদের 3 নম্বর মডেল স্কুলগুলো সম্পূর্ণ সমাধান করব। ইতিপূর্বে আমি তোমাদের জন্য 2টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করেছি। সেই মডেল স্কুলগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। তোমরা অবশ্যই সেই ডেসক্রিপশন থেকে তোমরা সেই 2টি যারা মডেল স্কুল দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। আর আজকে আমি তোমাদের 3 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। চলো আজকে আমরা 3 নম্বর মডেল স্কুলটা দেখি। প্রথম প্রশ্ন কী বলা আছে দেখো, একের থেকে প্রশ্ন বলা আছে, কোন চিত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। এখানে দেখতে পাচ্ছি অপশান নম্বর 3টি আছে। অপশান আছে বর্গক্ষেত্র, ট্রাপিজিয়াম, রম্বস। আমরা একটু বুঝে নিই যে কীভাবে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমরা সমকোণ মানে জানি 90 ডিগ্রি, জানি 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রি সমকোণে অবস্থান করবে বা সমদ্বিখণ্ডিত করবে, সেক্ষেত্রে কোন ধরনের চতুর্ভুজ? এক্ষেত্রে বর্গক্ষেত্র, ট্রাপিজিয়াম না রম্বস? দেখো আমরা দেখি যে বর্গক্ষেত্রটা দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখি আমরা যদি কর্ণদ্বয় যদি অঙ্কন করি, সেক্ষেত্রে দেখো এই বর্গক্ষেত্রে কেবলমাত্র সমকোণে দুটো কর্ণ কিন্তু পরস্পরের সঙ্গে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি কোণে অবস্থান করবে, 90 ডিগ্রি কোণে অবস্থান করবে। আর ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় যদি অঙ্কন করি, দেখো কিন্তু দেখতে পাচ্ছি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কোণগুলো সমকোণে সমবস্থান করছে না। এক্ষেত্রে কোনোটা স্থূলকোণ হচ্ছে আর কোনোটা সূক্ষ্মকোণ হচ্ছে। কিন্তু রম্বসের ক্ষেত্রে দেখবো সে একই রকমভাবে, অর্থাৎ কর্ণদ্বয় পরস্পরের সঙ্গে সমকোণে অবস্থান করছে, সমকোণে অবস্থান করছে। ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? বর্গক্ষেত্র আর রম্বস হচ্ছে সমকোণে অবস্থান করছে, কিন্তু সমকোণে অবস্থান করছে না কর্ণদ্বয় কোনটার? ট্রাপিজিয়ামের ক্ষেত্রে। তাহলে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? ট্রাপিজিয়াম হবে সঠিক উত্তর। তাহলে অপশান নম্বর বিটা হবে সঠিক উত্তর, ট্রাপিজিয়াম। পরের প্রশ্ন দেখো, ষড়ভুজের কর্ণের সংখ্যা কত? আমরা জানি যে কোনো বহুভুজের তার কর্ণের মান বা কর্ণের সংখ্যা বের করতে হলে আমরা একটা সূত্র জানি যে n×n-3, এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি। চলো দেখি যে আমরা সূত্রটা জানি n×n-3/2। এই সূত্র দিয়ে আমরা যে কোনো যত বহুভুজ হোক না কেন তার কর্ণ সংখ্যা বের করতে বের করে নিতে পারবো সহজে। তাহলে এখানে ষড়ভুজ বলা হচ্ছে, ষড়ভুজের বাহু সংখ্যা কত হয় আমরা জানি 6টি। তাহলে ষড়ভুজ জানি আমরা, ষড়ভুজের বাহুর সংখ্যা, ষড় মানে কি 6, ষড়ভুজের বাহুর সংখ্যা কত হয়? সংখ্যা সমান 6। তাহলে এক্ষেত্রে n/6 অর্থাৎ 6 সংখ্যক বাহু সমান দিয়ে আমরা কি করব? n এর জায়গায় আমরা 6 বসাবো, গুণিতক 6 বিযুক্ত 3/2 ইকুয়ালস টু 6 গুণিতক 6 থেকে 3 বাদ দেবো, কত হচ্ছে? 3 হচ্ছে /2, 2 3 6। কত পেলাম আমরা? দেখো 3 3 9। কটা পেলাম? 9টি কর্ণ পেলাম। তাহলে এক্ষেত্রে অপশান কোনটা হবে সঠিক উত্তর তোমাদের? এখানে অপশান নাম্বার হবে তোমাদের, অপশান নাম্বার সিটা সঠিক উত্তর হবে 9টি। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা, সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা সংখ্যা কত হবে? আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা কত হয়? 3টি হয়। সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা কত হয়? 3টি হয়। ঠিক আছে? 3টি। কীভাবে হয় চলো আমরা একটু দেখে নিই যে সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখাগুলো কীভাবে পাচ্ছি আমরা। দেখো আমরা যদি জানি যে সমবাহু ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, সেক্ষেত্রে দেখো সমবাহু ত্রিভুজ আমরা যদি অঙ্কন করি, সেক্ষেত্রে দেখতে পাবো যে আমরা জানি সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান, আর এর ভরকেন্দ্র যদি কেন্দ্র হয়, এখানে যদি আমরা পাই দেখো আর প্রতিসাম্য রেখা যদি অঙ্কন করি, সেক্ষেত্রে দেখতে পাবো আমরা এইভাবে। আমরা একটু অঙ্কন করে নিই, তাহলে দেখতে পাচ্ছি এর ঘূর্ণন প্রতিসাম্য রেখা হচ্ছে 3টি, আর কোণ কতগুলো হচ্ছে? 3টি হচ্ছে। আমরা জানি যে কোনো বৃত্তের বা দেখো এই ত্রিভুজটি যদি চতুর্দিকে গোল করা হয় বা ঘোরানো হয়, সেক্ষেত্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। 360 ডিগ্রি কোণ। তাহলে কতগুলো কোণ সৃষ্টি করছে? 3টি কোণ সৃষ্টি করছে। 3 দিয়ে যদি আমরা ভাগ করি, কত হচ্ছে? 3 একে 3 আর 3 দুগুণে 6, 3 শূন্য 0 120 ডিগ্রি। তাহলে ঘূর্ণন প্রতিসম কোণ কত পেলাম? ঘূর্ণন প্রতিসম কোণ পেলাম কত হবে? 120 পেলাম, 120 ডিগ্রি পেলাম।
আর 360কে আমরা 120 দিয়ে ভাগ করলে 360কে আমরা 120 দিয়ে ভাগ করলে ঘূর্ণন প্রতিসাম্য রেখা কত হবে আমরা সহজেই বের করতে পারবো। তাহলে 360কে যদি আমরা 360 ডিগ্রিকে যদি আমরা 120 ডিগ্রি দিয়ে ভাগ করি সেক্ষেত্রে হবে 120, তার কত হচ্ছে 120 3 360, তাহলে কতগুলো হলো 3টি হলো। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য রেখা কতগুলো পেলাম 3টি পেলাম। ঠিক আছে, দেখো এখানে অপশন নাম্বার 3টা বিটা অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার বি সঠিক উত্তর, কতগুলো হলো 3টি হলো। তাহলে পরের প্রশ্ন দেখি আমরা, চলো তাহলে পরের প্রশ্ন কি বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো যে একটি অটোরিকশা 5 ঘন্টা 120 কিমি দূরত্ব অতিক্রম করে, অটোরিকশায় গতিবেগ প্রতি ঘন্টায় 10 কিমি না 12 কিমি না 24 কিমি হবে। কী বলা হচ্ছে তা ভালো করে দেখো, একটি অটোরিকশা 5 ঘন্টায় 120 কিমি দূরত্ব অতিক্রম করে, এখানে সময় দিয়েছে আর দূরত্ব দিয়েছে, আর এর গতিবেগ বের করতে হলে আমরা জানি যে এখানে কিমিতে প্রকাশ পাচ্ছে গতিবেগ, কিমিতে, ঘন্টার কিমি দিয়েছে কত, অর্থাৎ কিমি পার ঘন্টা। তাহলে এবার এক্ষেত্রে হবে আমরা কি করব, গতিবেগ ইকুয়ালস টু দূরত্ব বাই সময়, কেমন, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, সেই সূত্র দিয়ে যদি আমরা করি তাহলে কত হবে, অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে 120, 120কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, আমরা গতিবেগ পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কত হবে, 24 5 120 হচ্ছে। তাহলে আমরা গতিবেগটা বের করি, আমরা জানি গতিবেগের সূত্র কি জানি বলো তো, আমরা জানি যে গতিবেগ ইকুয়ালস টু কত হয়, গতিবেগ ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময়। এখানে দূরত্ব কত বলা হচ্ছে, এখানে দূরত্ব বলা হচ্ছে 120 বলা হচ্ছে, আর সময় কি বলা হচ্ছে, সময় বলা হচ্ছে এখানে কত হচ্ছে, সময় বলছে 5 ঘন্টা। তাহলে এখানে একক কি হলো, একক কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা। তাহলে আমরা যদি কাটাকাটি করি কী হবে, 5 দুগুণে 10 আর 2 হচ্ছে 2 0 20 20, 5 4 20, অর্থাৎ কত হলো 24 কিমি পার ঘন্টা, বুঝেছে, 24 কিমি পার ঘন্টা। এখানে কোনটা সঠিক উত্তর হবে দেখতে পাচ্ছি আমরা, অপশান নাম্বার সিটা সঠিক উত্তর হচ্ছে, সঠিক উত্তর হবে তোমাদের 24 কিমি, বুঝেছে। পরের প্রশ্ন চলো, প্রদত্ত চিত্রে পি কিউ এর দৈর্ঘ্য বলা হচ্ছে 50 মিটার, 54 মিটার আর 58 মিটার। এখানে চিত্রটা লক্ষ্য করো, দেখো চিত্র বলা আছে কি, পি কিউ এর দৈর্ঘ্য বলা হচ্ছে পি কিউ, দেখতে পাচ্ছি এইটুকু দৈর্ঘ্য হচ্ছে কত হচ্ছে, দেখো টোটাল দৈর্ঘ্য কত হচ্ছে বলা হয়েছে, টোটাল দৈর্ঘ্য বলছে এ বি বলছে 54 মিটার, এ বি হচ্ছে 54 মিটার, এ বি 54 মিটার বলা হচ্ছে, আর এ বি 54 মিটার হলে তাহলে ডিসিও 54 মিটার হবে, 54 মিটার, কেননা এটা একটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য সমান হতে হবে, তাহলে 54 মিটার আর 54 মিটার হলো। দেখতে পাচ্ছি এইটুকুর দৈর্ঘ্য কত হচ্ছে, অর্থাৎ ডিস্টেন্স কত হচ্ছে 4 মিটার হচ্ছে, ডিস্টেন্স দেখো, অর্থাৎ বেধ বা ডিস্টেন্স বা দূরত্ব দেখো, এসডি দূরত্ব কত বলেছে 4, কেমন, চওড়া কতটা বলেছে 4 মিটার বলা হচ্ছে। তাহলে এই চতুর্দিকে 4 মিটার করে পাচ্ছি আমরা, এদিকেও 4 মিটার, এদিকেও 4 মিটার, তাহলে টোটালটা যদি 54 মিটার হয়, 54 থেকে যদি আমরা 4 মিটার বাদ দিই, এইটুকু অংশ যদি বাদ দিই তাহলে কত হচ্ছে, তাহলে এইটুকু অংশের মান কত হবে, এইটুকু অংশের মান কি এস আর বাহু বা পি কিউ বাহু, তাহলে কত হবে, তাহলে 54 থেকে যদি 4 বাদ দিই কত হচ্ছে, আমাদের অ্যান্সার হবে 50, কত হবে 54 থেকে যদি 4 বাদ দিই, 4 মিটার বাদ দিই কত হবে 50 হচ্ছে। তাহলে আমরা কি করব, এখানে 54 মাইনাস 4 সমান হচ্ছে 50, তাহলে পি কিউ দৈর্ঘ্য কত পেলাম আমরা 50 মিটার, কত মিটার পেলাম 50 মিটার। তাহলে কোনটা সঠিক উত্তর হবে, অপশন নম্বর এটা সঠিক উত্তর হবে 50 মিটার, বুঝেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন দেখি, বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্যের কোণের মান কত হবে। দেখো বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান কত হয় জানি আমরা, যদি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, দেখবো আমরা বর্গক্ষেত্রের দেখো প্রতিটি বাহু সমান, বর্গক্ষেত্রে প্রতিটি বাহু সমান হয়ে থাকে, তাহলে এর ঘূর্ণন প্রতিসাম্য কোণটা অঙ্কন করতে হলে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা একটা যদি বর্গক্ষেত্র অঙ্কন করি সেক্ষেত্রে দেখতে পাবো এর ঘূর্ণন প্রতিসাম্য কোণটা কোন দিক দিয়ে হবে। যদি আমরা এদিক দিয়ে দেখি বরাবর বা এদিক দিয়ে করি, কতগুলো পাচ্ছি, দুটো পাচ্ছে, দুটো বাহু পাচ্ছে, অর্থাৎ দুটো রেখা পাচ্ছে, এক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য রেখা কোণ কতগুলো পাচ্ছে, কোণ পাচ্ছে 1 2 3 4টে, অর্থাৎ 90 ডিগ্রি করে বড়টা একটা পাচ্ছে, একটা কোণ 90 ডিগ্রি করে পাচ্ছে, তাই ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত পাচ্ছে 90 ডিগ্রি। যদি আমরা একে সূত্রের সাহায্যে প্রকাশ করি তাহলে কতগুলো বাহু হচ্ছে, বাহু পাচ্ছি, অর্থাৎ দুটো বাহু পাচ্ছি,
দুটো ভব আছে অর্থাৎ 180। তাহলে 180কে যদি আমরা দেখতে পাচ্ছি কতগুলো কোণ হচ্ছে 1 2 3 4, তাহলে ঘূর্ণন প্রতিসম রেখা হচ্ছে কতগুলো হচ্ছে, ঘূর্ণন প্রতিসম রেখা হচ্ছে তোমাদের এক্ষেত্রে দুটি। আর কোণ কতগুলো উৎপন্ন হচ্ছে, এখানে কোণ উৎপন্ন হচ্ছে গিয়ে 4টি কোণ উৎপন্ন হচ্ছে, 4টি কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা 360কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত হচ্ছে, 4 4 9 36 আর 4 0 0, অর্থাৎ কত ডিগ্রি পেলাম, 90 ডিগ্রি। বুঝেছে? তাহলে এখানে ঘূর্ণন প্রতিসম কোণ কত পেলাম আমরা, 90 ডিগ্রি পেলাম। বুঝেছে? তো চলো কোণটা সঠিক উত্তর দেখে নিই। দেখতে পাচ্ছি বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসমের কোণের মান কত হলো, 90 ডিগ্রি পেলাম। ঘূর্ণন প্রতিসম কোণের মান কত হবে, বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। অপশন নম্বর এটা সঠিক উত্তর হবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, 2 দিকের প্রশ্ন চলে গেলাম আমরা। তাহলে দেখতে পাচ্ছি আমরা, দেখো 2 দিকে শূন্যস্থান পূরণ করো। দেখো 6x - 7y² = 36x² ড্যাশ আর প্লাস 49y², এই শূন্যস্থানে কি বসবে আমাদের বের করতে হবে। চলো আমরা করে ফেলি। দেখো এখানে সূত্রটা এভাবে দিয়েছে, এখানে a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে। তাহলে বলা হচ্ছে যে দেখো আমরা লিখব 6x - 7y এর হোল স্কয়ার ইকুয়ালস টু, আমরা জানি a - b হোল স্কয়ার সূত্র জানি a² - 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র অনুযায়ী হচ্ছে। তাহলে a² - 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a - b হোল স্কয়ারের সূত্র। বুঝেছে? তাহলে এভাবে আমরা যদি করি, দেখো তাহলে a স্কয়ার অর্থাৎ a এর হোল স্কয়ার আর 6x এর হোল স্কয়ার মাইনাস হবে, তাহলে 2 × 6x ইন্টু এখানে 7y প্লাস 7y এর হোল স্কয়ার। তাহলে দেখি আমরা কি পেলাম, আমরা 6, দেখো 6 6 36, 36x² মাইনাস 7 6 42, 42 দুগুণে কত পাবো আমরা, তাহলে 42 দুগুণে কত হবে 84, 84xy প্লাস 7 7 49, 49y এর y²। আচ্ছা, তাহলে এই মাঝের পদটা কত পেলাম আমরা, -84xy। কি পেলাম, এই মাঝের পদে অর্থাৎ শূন্যস্থানে কি বসবে, -84 xy। ঠিক আছে, -84xy। ঠিক আছে, -84xy হবে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলেছে, দেখো বলেছে যে একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই ওই বস্তুর ড্যাশ। কি বলেছে, ওই বস্তুর গতিবেগ। একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই ওই বস্তুর কি হয়, গতিবেগ হয়। কি হয়, গতিবেগ। বুঝেছে? পরের প্রশ্ন দেখি আমরা, 1 বর্গ কিমি সমান কত বর্গ ডেকামিটার। দেখো এই বর্গ কিলোমিটার বলা হচ্ছে, আমরা যদি 1 কিমি ধরি তাহলে 1 কিমি হলে তাহলে ডিস্টেন্স কত হচ্ছে, দেখো ডেকামিটার, অর্থাৎ কিলো হেক্টর ডেকামিটার ডেসি ডেকামিটার আর ডেকা কিলো। দেখো আমরা যদি দেখি, দেখো কিলো হেক্টর ডেকা, অর্থাৎ কিলো হেক্টর ডেকা কতগুলোর ঘরের ডিস্টেন্স, দুটি ঘরের ডিস্টেন্স। আমরা জানি দুটি ঘর হলে কি 100 হয়, তাহলে 100 হলে এক্ষেত্রে আমরা কি করব, 100 যদি হয় এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা জানি 1 কিলো সমান কত হয়, 1 কিলো সমান কত ডেকা হবে, 1 কিলো সমান কত হবে, 100 ডেকা হয়, 100 ডেকা। তাহলে আমাদের বর্গ বলা হয়েছে, বর্গ মানে কি হয়, দুবার গুণ করতে হবে। তাহলে 100 × 100 করতে হবে সমান, তাহলে বর্গ যদি হয় তাহলে 1 বর্গ কিলো সমান কিলোমিটার সমান, তাহলে কি হবে 100 × 100 বর্গ ডেকা মিটার। তাহলে 100 × 100 যদি আমরা গুণ করি কত হচ্ছে, 1 একে 1 আর 4টে শূন্য, অর্থাৎ 1 2 3 4, কত হলো, একক দশক শতক হাজার অযুত 10,000 হয়ে গেল। তাহলে কত হলো, 10,000 হয়ে গেল। তাহলে তোমাদের সঠিক উত্তর কী হবে, 10,000 বর্গ ডেকা মিটার।
ঠিক আছে। তাহলে তোমাদের শূন্যস্থানে কি বসবে, তাহলে কত হবে 10,000 বর্গ 10,000 1 1 2 3 4 অর্থাৎ 10,000 বর্গ ডেকা মিটার। ঠিক আছে। চলো পরের প্রশ্ন থেকে আমরা, যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি তার বাহুর সংখ্যা কত হবে। তাহলে যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ হবে 60 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত হবে। আমরা 360কে যদি আমরা 60 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে, তার মানটা আমরা সহজে পেয়ে যাব। তাহলে কোনো ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান যদি দেওয়া থাকে তার বাহুর সংখ্যা বের করাটা অত্যন্ত সহজ। আমরা জানি যে বৃত্তাকারে যখন একটা কোনো কিছু ঘুরছে তাহলে বৃত্তাকার মানে কি জানি আমরা, বৃত্তের কোণের মান কত হয় 360 ডিগ্রি হয়। বৃত্তের কোণের মান কত হয় 360 ডিগ্রি হয়। তাহলে 360কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, 0 0 কেটে দেবো, 6 6 36, কত হলো 6টি হবে। ঘূর্ণন প্রতিসাম্য রেখা কত হবে 6টি হবে, কত হবে 6টি। তাহলে এখানে শূন্যস্থানে কি বসবে তোমাদের ক্ষেত্রে, শূন্যস্থানে হবে তোমাদের 6টি হবে। তাহলে যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত হবে 6টি হবে। ঠিক আছে। পরের প্রশ্ন থেকে আমরা 6x = ড্যাশ ইন্টু ড্যাশ ইন্টু ড্যাশ, তাহলে কী হবে, অর্থাৎ এখানে কি হবে দেখো, এখানে আমরা পাচ্ছি দেখো 6x বলা হচ্ছে। তাহলে এখানে কি করব, এখানে দেখো এই 6টাকে আমরা ভেঙে ফেলবো। 6টাকে ভাঙলে কী হবে, 2 আর 3 পাচ্ছে। 6কে যদি লসাগু করি কী হবে, 2 আর 3 হচ্ছে 2 × 3 পাচ্ছে। প্রথমে 2 লিখবো, তারপর 3 লিখবো, তারপর x আছে x, অর্থাৎ প্রতিটি পদের সঙ্গে আমরা কি সম্পর্ক পাচ্ছি, গুণ সম্পর্ক পাচ্ছি, 2 × 3 × x পাচ্ছি। বুঝা গেছে। তাহলে চলো পরের প্রশ্ন দেখি আমরা, যে সকল বহুভুজের অন্তত একটি কর্ণ বহুভুজের বাইরে থাকে তাদের বলে ড্যাশ বহুভুজ। তাদের ড্যাশ বহুভুজ তাকে অকুব্জ বহুভুজ বলে। কি বললাম, দেখো যে সকল বহুভুজের অন্তত একটি কর্ণ বহুভুজের বাইরে থাকে সেক্ষেত্রে বলা হয় অকুব্জ বহুভুজ। অকুব্জ বহুভুজ। তোমাদের জ্যামিতিক অধ্যায়ে তোমরা কুব্জ আর অকুব্জ বহুভুজের সংজ্ঞাটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে, কাকে বলে, এবং একটা চিত্র অঙ্কন বা এক্সাম্পল বা উদাহরণ তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। বুঝা গেছে। তাহলে এখানে কি বলা হলো, যে সকল বহুভুজের অন্তত একটি কর্ণ বহুভুজের বাইরে থাকে তাদের বলে অকুব্জ বহুভুজ। বুঝা গেছে। চলো পরের প্রশ্ন থেকে আমরা নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 5টি। দেখো, পূর্ণ বর্গাকারে প্রকাশ করো 16a² - 40ac + 25c²। তাহলে কী বলা হচ্ছে, তাহলে একে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করবো। চলো দেখি আমরা, তাহলে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হলে প্রথমে দেখতে পাচ্ছি আমরা, তাহলে আমরা প্রশ্নটা তুলে ফেলি। 16a² - 40ac + 25c²। দেখো ইকুয়ালস টু দেবো আমরা 16কে, আমরা 16-এর বর্গমূল নির্ণয় করব। 16 বর্গমূল কত হবে, 4 × 16 a² মাইনাস আমরা সূত্র অনুযায়ী 2 পাই, আর এখানে 4a ইন্টু 25কে একটু ডিস্টেন্স দূরে রেখে 25 5 5 25 হচ্ছে, 25c হচ্ছে, 25c এর হোল স্কোয়ার, 5c এর হোল স্কোয়ার। তাহলে এখানে এই 5cটাই আমরা এখানে বসে দেবো, 5c ইকুয়ালস টু দেওয়া, তাহলে কী হলো a² - 2ab, অর্থাৎ a² - 2ab + b²। এটা সেই a - b হোল স্কোয়ার সূত্র, a - b হোল স্কোয়ার সূত্র। a - b হোল স্কোয়ার সূত্র কী হয়, তাহলে a² - 2ab + b²। আচ্ছা, এই সূত্র অনুযায়ী হবে। তাহলে কী হবে, a - b হোল স্কোয়ার, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। সুতরাং আমরা কী করবো, এটা a এটা b হলে তাহলে কি 4a - 5c এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হবে তোমাদের সঠিক উত্তর। কী হলো, 4a - 5c এর হোল স্কোয়ার। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে, দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে যে মান নির্ণয় করো 37² - 13² অর্থাৎ a² - b² সূত্র অনুযায়ী 37-এর হোল স্কোয়ার - 13-এর হোল স্কোয়ার। চলো আমরা এর মানটা আমরা সহজে নির্ণয় করে ফেলি। আমরা কোন সূত্র দিয়ে এই মানটা নির্ণয় করব, আমরা জানি যে এস এর হোল স্কোয়ার - বি এর হোল স্কোয়ার, অর্থাৎ a² - b² সূত্র, তাহলে a + b ইন্টু a - b। তাহলে এক্ষেত্রে হবে, দেখো এক্ষেত্রে হবে, তাহলে এ হচ্ছে কি তোমার কোনটা হবে, এখানে গণিতটা তোমাদের সমস্যাটা দিয়েছে 37-এর হোল স্কোয়ার
মাইনাস 13 হোল স্কোয়ার সমান সমান দেখো যে 37 হোল স্কোয়ার যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় তাহলে কী হবে, তাহলে 37 প্লাস 13 ইন্টু 37 মাইনাস 30 ইকুয়ালস টু, দেখো 37 থেকে যদি 13 বাদ দিই তাহলে কত হবে, 4 3 7 4 পাচ্ছি, সরি 4 3 7 4 যোগ করছি, 7 4 7 3 কত হবে, 7 3 10 0 হাতে 1 আর 3 একে 4 একে 5 50 হচ্ছে, আর এদিকে ইন্টু এখানে কত হচ্ছে, দেখো 37 থেকে যদি 13 বাদ দিই কত হবে, 7 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 4 হচ্ছে, আর হচ্ছে এখানে 3 থেকে যদি 1 বাদ দিই কত হচ্ছে 2 হচ্ছে, 24 হচ্ছে। 50 গুণিতক কত হচ্ছে, 50 গুণিতক 24, 50 গুণিতক কত হচ্ছে, 50 গুণিতক 24। তাহলে এক্ষেত্রে হবে, এক্ষেত্রে দেখো 50 গুণিতক 24 যদি করি সেক্ষেত্রে হবে, তাহলে কত হবে, গুণ করে ফেলবো আমরা, 50 সঙ্গে 24 গুণ করবো, তাহলে 5 4 একটা 5 0 0 0 0 বসিয়ে দিয়ে শেষে একটা 0 বাদ রাখি, আর 5-এর সঙ্গে 24 গুণ করি, 24 5-এ কত হয়, 5 4 20 0 হাতে 2 আর 5 10 11 12, 1200 হচ্ছে উত্তর। কত হলো, 37 হোল স্কোয়ার মাইনাস 13 হোল স্কোয়ার সমান কত হচ্ছে 1200 হচ্ছে, অর্থাৎ 1200। বোধহয় আমি একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে এখানে কি বলা আছে, একটা ছেড়ে গেছি হয়তো, দুই দিকের প্রশ্নটা আমরা ছেড়ে গেছি। তো দুই দিকের প্রশ্নটা হচ্ছে কি, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার হলে এক্সের মান কত। এখানে এক্সের মানটা আমাদের বের করতে হবে। এখানে এক্সের মানটা বের করতে হলে দেখো আমরা এক্সের মানটা বের করছি, এখানে তোমাদের প্রশ্নটা রয়েছে দেখো এক্স মাইনাস বলা আছে, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়ালস টু বলা আছে 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে এক্সের মানটা বের করতে হলে আমরা কী করবো, এটা হচ্ছে এক্স, এই এক্সের মানটা কত হবে আমরা সেভাবে বের করছি। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ারটা হলে কী হবে, দেখো এক্সের মানটা বের করবো কী হবে, এই 2টাকে আমরা বড় করব, অর্থাৎ 2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু আর ওয়াই প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি আমরা এই এক্সের 2-এর জায়গায় যদি এক্সের জায়গায় যদি 2 বসাই তাহলে কী কত হবে, এক্সকে যদি 2 বসাই এক্ষেত্রে হবে কত হবে, তাহলে এটা হচ্ছে এক্সের মান হচ্ছে, তো সুতরাং আমরা এক্সের মান কত পেলাম, অতএব এক্স ইকুয়ালস টু কত পেলাম, এক্স ইকুয়ালস টু 2 পেলাম, বুঝেছে, এক্সের মান কত হলো 2 হলো। চলো তাহলে আমরা 3-এরটাও করে ফেলেছে, এরপরে দেখতে পাচ্ছি আমরা এর পরেরটা করবো যে কতগুলো হলো, 1-এরটা হয়ে গেছে, 2-এরটা হয়ে গেছে, 3-এরটা হয়ে গেছে, তারপর 4-এরটা দেখো, 4টা করছি, যে বর্গাকার বাহুর দৈর্ঘ্য 4 সেমি তার পরিসীমা কত হবে। যে বর্গাকার কি বলা আছে, যে বর্গাকার বাহুর দৈর্ঘ্য 4 সেমি তার পরিসীমা কত হবে। তাহলে এক্ষেত্রে বর্গাকার বাহুর যদি দৈর্ঘ্য যদি দৈর্ঘ্য যদি 4 হয়, দেখি আমরা অত্যন্ত সহজ, দেখো একটা বর্গক্ষেত্র যদি অঙ্কন করি সেক্ষেত্রে দেখো আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান হয়, তাহলে প্রতিটি বাহু সমান হলে প্রতিটি বাহুর মানটাও একই হবে, 4 4 4, কত হচ্ছে 4 সেমি করে আছে। বর্গাকার বাহুর দৈর্ঘ্য বলা আছে 4 সেমি হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি করে হবে। এক্ষেত্রে পরিসীমা কত হবে, আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র জানি কি, 4 ইন্টু কী হবে বাহু। তাহলে কতগুলো বাহু আছে, 4টি বাহু, আমরা 4 বসেছি, এর বাহুর মান কত হবে 4 আছে, আর 4 গুণিতক 4 কত হচ্ছে, সমান হচ্ছে 16, কত হচ্ছে 16। এই 16 হবে তোমাদের সঠিক উত্তর, সমান 4 4 কত হচ্ছে, 4 4 16, কত সেমি হবে 16 সেমি হবে, বুঝছো। তাহলে এখানে তোমাদের সঠিক উত্তর কী হবে, 16 সেমি হবে। তাহলে যে বর্গাকার বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে তার পরিসীমা কত হবে, 16 সেমি হবে, বুঝা গেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, উৎপাদক বিশ্লেষণ করো 2x মাইনাস 6 যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি এর মানগুলো কী পাবো। তাহলে চলো আমরা উৎপাদক বিশ্লেষণ করলে মানগুলো দেখি আমরা কীভাবে পাবো। দেখো 2x বলা হচ্ছে কত, 2x বলা হচ্ছে 2x মাইনাস 6। দেখো এই দুটি পদের মধ্যে কমন কি পাচ্ছে, দেখো 2 কমন পাচ্ছে, 2 যদি ব্র্যাকেট দিয়ে বাইরে 2 যদি বের করে নিয়ে 2x থেকে 2 যদি বেরিয়ে আসে কত পড়ে থাকবে, x পড়ে থাকবে, আর মাইনাস দিলাম, আর 6 থেকে যদি 2 বের করে নিয়ে তো কত হবে 3 পড়ে থাকবে, আচ্ছা কত হলো 2 ইন্টু এক্স মাইনাস কত হচ্ছে x মাইনাস 3, এটা হবে তোমাদের উৎপাদক, আচ্ছা। তাহলে উৎপাদক বিশ্লেষণ করলে এর মান কত হলো 2 ইন্টু এক্স মাইনাস 3, আচ্ছা। চলো পরের প্রশ্ন দেখি আমরা, এক্সকে দুটি প্রকার অন্তরূপে প্রকাশ করো, অর্থাৎ এক্সকে যদি আমরা দুটি প্রকার অন্তরূপে প্রকাশ করি সেক্ষেত্রে হবে, দেখো সেক্ষেত্রে হচ্ছে যে এক্স
প্লাস কত হচ্ছে এক্স প্লাস প্রথমে 1 কত হচ্ছে 2 দেবে এর হোল স্কোয়ার, আবার দেখো মাইনাস অন্তর বলা হচ্ছে মাইনাস, আবার এক্স মাইনাস 1/2 এর হোল স্কোয়ার, ঠিক আছে, 2 এর হোল স্কোয়ার। চলো এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখি পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন বলা হচ্ছে এখানে 2 হয়ে গেছে, 5 আর 6 হয়ে গেছে। এবার 4 দিকে চলে এলাম আমরা। 4 দিকে চলে এলাম, দেখো 4 দিকে কী বলা হচ্ছে, উৎপাদক বিশ্লেষণ করো যে কোনো 3টি। প্রথম প্রশ্ন দেখো যে x8 - 16y এর 8 একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। দেখো x8 - 16y এর 8, এই পাওয়ার কত আছে 8 করে আছে, 8 আছে পাওয়ার। এক্ষেত্রে আমরা কী করবো, পাওয়ারের 8-এর মধ্যে 2টা কমন নেব। 2 যদি কমন নিই এক্ষেত্রে হবে কি, তাহলে x4 এর হোল 2 হবে, মাইনাস এখানে 16 আছে, যদি আমরা 2 কমন নিই কত হবে 4y এর 4 হোল 2 ইকুয়ালস টু দেবো। ইকুয়ালস টু দিলে দেখো এক্ষেত্রে আমরা কী করব, দেখো আমরা পেলাম এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার, অর্থাৎ এ এর হোল স্কোয়ার মাইনাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হয় জানি, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝেছো? তাহলে এই সূত্র অনুযায়ী আমরা গণিতটা করবো। এবার দেখতে পাচ্ছি এ স্কোয়ার অর্থাৎ এক্স 4 হোল স্কোয়ার মাইনাস 4y এর 4 হোল স্কোয়ার, তাহলে এক্ষেত্রে হবে কি, তাহলে x4 প্লাস 4y এর 4 ইন্টু x4 মাইনাস 4y এর 4 এর, বুঝেছো, ইকুয়ালস টু দেখো কত হচ্ছে এ স্কোয়ার। দেখো এখানে কি করব, এখানে হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝেছো? তাহলে কী হবে এক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে আমরা করব, এখানে দেখো এটা কিন্তু আমরা যদি পাওয়ার 2 কমন নেই, 4 আছে, পাওয়ার যদি 2 কমন নেই তাহলে কী হবে, তাহলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2y স্কোয়ারের হোল স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দাও, ইন্টু তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2y এর স্কোয়ারের হোল স্কোয়ার কত হচ্ছে, ইকুয়ালস টু দেখো ইকুয়ালস টু দেবো আমরা। ইকুয়ালস টু দেওয়ার পর দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে, এক্ষেত্রে আমরা কী হবে, এক্ষেত্রে আমরা করব এই সূত্রানুযায়ী যদি আমরা কমন নিই, দেখো তাহলে এখানে কী কমন নেব, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 2y এর স্কোয়ার, এখানে হোল স্কোয়ার দাও, মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2y এর স্কোয়ার, ব্যাট ক্লোজ। আবার করো, আবার দেওয়া আছে, দেখো এটাকে যদি আমরা সেইভাবে করি, দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা এই সূত্র অনুযায়ী করবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী করবো। এক্ষেত্রে হবে যে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2y এর স্কোয়ার, বুঝেছে, ব্যাট ক্লোজ করে দাও, বুঝেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, পরের স্টেপ দেখি আমরা। পরের স্টেপে আমরা কী করবো, পরের স্টেপে করবো যে এই মানগুলো কী করবো, দেখো এখানে যে 4 আছে আমরা গুণ করে ফেলে, তাহলে এক্স কী আছে এক্স স্কোয়ার প্লাস 2y এর স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এখানে কী করবো, যে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, আচ্ছা, ইকুয়ালস টু কত হচ্ছে, ইকুয়ালস টু, তাহলে আমরা কি করব এবার করব, দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার দিয়েছো, মাইনাস কি করব এবার আমরা, দেখো এই স্টেপটা যেমন আছে তেমন ফেলে রাখো, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ারের হোল স্কোয়ার, আর এখানে কি করব, এখানে পাওয়ার করে নেব আমরা মাইনাস 2xy এর হোল স্কোয়ার করে নেব, এটা আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দেব, আর এই মানগুলো যেমন আছে তেমন ফেলে রাখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2y এর স্কোয়ার, বুঝছো। এবার চলো এবার পরের স্টেপে করবো, দেখো যে এই মানগুলো কি করব আমরা টোটালটাকে
এ ধরো, এই টোটালটাকে বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, এক্ষেত্রে আমরা কী করবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কী হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস 2y এর স্কোয়ার প্লাস 2xy একটা হলো, আর এটা হবে কি এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস কত হবে, মাইনাস 2xy। ক্লোজ করলাম আমরা। এরপরে আছে কি এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, আর এটা আছে কি এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার ইকুয়ালস টু দেবো। ইকুয়ালস টু দেওয়ার পরে দেখো আমরা এবার সাজিয়ে নিই, আমরা সাজিয়ে নেব কীভাবে, এখানে প্লাসটা কোথায় আছে, অলরেডি সাজানোই আছে, আর সাজানোর প্রয়োজন নেই, এটা হবে তোমাদের সঠিক উত্তর, অ্যান্সার। বুঝছে? তাহলে গণিত একটু ভালো করে প্র্যাকটিস করে তোমরা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্নগুলো হচ্ছে দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y। চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলে। তাহলে বলা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y ইকুয়ালস টু কত হচ্ছে, ইকুয়ালস টু দেখো এখানে 4y বলা হচ্ছে, এখানে কোনটা হবে তাহলে দেখতে পাচ্ছি 4y আর প্লাস 4x মাইনাস 4y আছে, সুতরাং আমরা এখানে করব এই দুটি দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y, দেখো এখানে এই মানটা আমরা সূত্রের সাহায্যে ফেলবো। কোন সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী হবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র অনুযায়ী গণিতটা হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র হবে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, প্লাস আছে দেখো প্লাস এখানে 4x মাইনাস 4y কী হলো, 4 যদি কমন আসে তাহলে কী হবে এক্স মাইনাস ওয়াই, কী হলো এখানে এক্স মাইনাস ওয়াই এই দুটো কমন আছে, সুতরাং এই দুটি কমন মান যদি তুলে নিই কী পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই আর প্লাস 4 আছে, সুতরাং এই কমন মানের একটা আমরা বসিয়ে দেবো এখানে নিচে, তাহলে এক্স মাইনাস ওয়াই এর কমন মানটা একটা লিখলাম এক্স মাইনাস ওয়াই, আর কী পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস 4, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 4, আচ্ছা এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন? চলো যদি দেখি পরের প্রশ্ন কী আছে দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা আছে, পরের প্রশ্ন বলা আছে আমাদের 3 থেকে 2 দিকের প্রশ্নটা হয়ে গেছে, 2 দিকের প্রশ্নটা হয়ে গেছে, এবার আমরা 3 দিকের প্রশ্নটা করব। 3 দিকের প্রশ্নটা করব, দেখো 3 দিকের প্রশ্নটা কী আছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4bc। চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। দেখো প্রশ্ন রয়েছে আমাদের এখানে, প্রশ্নটা রয়েছে দেখো যে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4bc প্লাস 4bc। এবার আমরা কী করব, এটাকে সেই আগের মতো আমরা কী করব সূত্রের সাহায্যে রূপান্তরিত করব। তাহলে সূত্রের সাহায্যে রূপান্তরিত করলে প্রথমে আমরা কী করব, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তারপর কি আছে 4ac প্লাস 4bc, এখানে 4cটা কমন নেব, এই 4cটা কিন্তু প্রতিটা পদে রয়েছে, তাই আমরা মাইনাস দিয়ে 4cটা আমরা কমন নিয়ে নেব, নিলে কি হবে ব্র্যাকেটের মধ্যে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এ মাইনাস বি হয়ে যাবে। এবার আমরা দেখতে পাচ্ছি দেখি যে এ মাইনাস বি আর এ মাইনাস বি দুটো কমন মান আছে, এই কমন মানের আমরা একটা নেব, তাহলে এ মাইনাস বি আর কি পড়ে থাকছে এ প্লাস বি মাইনাস 4c, তাহলে এ প্লাস বি মাইনাস 4c। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কী হয়ে গেলো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস 4c, তাহলে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি কী আছে, পরের প্রশ্ন কী বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে যে x4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই 4। চলো আমরা এই প্রশ্নের সমাধানটা বা এই উৎপাদকের বিশ্লেষণটা করে ফেলে। তাহলে রয়েছে কি x4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই 4। তাহলে এবার আমরা কী করব, এবার দেখো এবারে আমরা প্রথমে কী করব এই x4টাকে পাওয়ার কমন নেব, তাহলে এক্স স্কোয়ারের
হোল স্কোয়ার প্লাস এখানে 2 ইন্টু সূত্র অনুযায়ী বাই 2 ইন্টু কী হবে এক্স স্কোয়ার পাচ্ছি, এক্স স্কোয়ার ইন্টু আমরা y4 আছে অর্থাৎ ওয়াই স্কোয়ার পাবো আমরা এখানে একটা প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার হয়েছে। আর তারপর দেখতে পাচ্ছি যে এখানে 2x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার আছে, সুতরাং এক্ষেত্রে আমরা কী করবো, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, সুতরাং আরেকটা যদি আমরা মাইনাস দিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয় তাহলে কি প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সমান হয়ে যাবে। তাহলে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যদি আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিই তাহলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। সুতরাং প্রমাণ হয়ে গেছে। সুতরাং এক্ষেত্রে পেলাম কি আমরা এই এক্স স্কোয়ার, দেখো এই টোটালটা একটা সূত্রের সাহায্যে আমরা রূপান্তরিত করে ফেললাম। তাহলে এক্ষেত্রে হলো এক্স স্কোয়ার প্লাস কী হচ্ছে ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে কী হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ সেই সূত্র অনুযায়ী যদি করি আমরা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বুঝছে। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা কী আছে। বা এটাকে তোমরা সাজিয়ে নিতে পারো, এই মানগুলো ভিতরে নিয়ে আসতে পারো। দেখো এইভাবে যদি সাজিয়ে ফেলি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আবার দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বুঝছে একই উত্তর, বুঝছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে, দেখো 5-এর থেকে চলে এলাম আমরা। এখানে দেখতে পাচ্ছি যে সূত্রের সাহায্যে সরল করে বলা হচ্ছে, সূত্রের সাহায্যে সরল করতে বলা হচ্ছে 3p প্লাস 2q মাইনাস 4r হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p প্লাস 2q মাইনাস 4r ইন্টু 4r মাইনাস 2p মাইনাস q প্লাস 4r মাইনাস 2p মাইনাস q হোল স্কোয়ার। দেখতে পাচ্ছি এক্ষেত্রে দেখো এই মানগুলো দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র অনুযায়ী আমাদেরকে গণিতটা করতে হবে। চলো আমরা এই গণিতটা করে ফেলি। চলো আমরা গণিতটা তুলে ফেলেছি, এবার আমরা করি সমাধান করি। চলো এক্ষেত্রে দেখো এ স্কোয়ার প্লাস 2ab এ বি প্লাস বি স্কোয়ার, দেখো এই মানগুলো আমরা পাচ্ছি আমরা সেই সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অনুযায়ী। তাহলে আমরা এভাবে করে যদি করি তাহলে 3p প্লাস 2q প্লাস 4r, তাহলে প্লাসের সূত্র আছে প্লাস 4r মাইনাস 2p মাইনাস কিউ এর হোল স্কোয়ার। দেখো এখানে প্লাস 4r আর মাইনাস, এখানে কী ছিল মাইনাস ছিল, এটা প্লাস নয় এটা মাইনাস হচ্ছে, মাইনাস 4r আর প্লাস 4r কিন্তু এই দুটো কেটে যাবে, কী পড়ে থাকছে এবার 3p এখানে আছে, এখানে মাইনাস 2p আছে প্লাস 3p মাইনাস 2p আছে, বাদ দাও, বাদ দিলে কত হবে p হবে। আর কিউ দেখো প্লাস 2q আর মাইনাস কিউ, এক্ষেত্রে হবে মাইনাস 2q থেকে মাইনাস কিউ বাদ দিলে কি কিউ হচ্ছে হোল স্কোয়ার। এক্ষেত্রে হলো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলে কী হবে, আমরা এখানে মাইনাস, এখানে প্লাস থেকে প্লাস এ মাইনাস প্লাস, এখানে প্লাস হবে, দেখো এখানে প্লাস হবে, তাহলে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার হচ্ছে, তাহলে পি ইন্টু সুতরাং যদি জানি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার হলে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে কী হবে পি কিউ আছে, সুতরাং আমরা কী করবো পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী আছে, পরের প্রশ্ন হচ্ছে যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো 25 স্কোয়ার মাইনাস 30ab প্লাস 9b স্কোয়ার যখন a ইকুয়ালস টু বি, বি ইকুয়ালস টু 2। তাহলে এক্ষেত্রে পূর্ণ প্রকারের প্রকাশ করে মান নির্ণয় করতে হলে এটাকে আমরা পূর্ণ প্রকারে প্রকাশ করি 25 স্কোয়ার মাইনাস 30ab প্লাস 9b স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে হলো, চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। বলা হচ্ছে 25 স্কোয়ার মাইনাস 30ab প্লাস 9b স্কোয়ার, আর মানটা আমাদের রয়েছে কি a ইকুয়ালস টু 3 আর b ইকুয়ালস টু কত হচ্ছে 2। চলো এক্ষেত্রে পূর্ণ প্রকারে প্রকাশ করে ফেলি, তাহলে 5a এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5a ইন্টু 9b মানে কি 3b প্লাস 3b এর হোল স্কোয়ার, তাহলে কী হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 5a
মাইনাস 3b এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানে এর মান বলা হয়েছে 3, এর মান বলা হচ্ছে 3 আর বির মান বলা হচ্ছে 2 বলা হচ্ছে, অর্থাৎ 5 ইন্টু 3 মাইনাস 3 ইন্টু বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 5 3 15 মাইনাস এখানে 2 হবে 2, বির মান কত হচ্ছে 2 বলা হচ্ছে, তো 3 দুগুণে 6 ইকুয়ালস টু কত হবে 15 থেকে যদি আমরা 6 বাদ দিই কত হবে, 15 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে 9 হবে, কত হচ্ছে 9, 9 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 9 81, উত্তর কত হবে তোমাদের 81 হবে। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা আছে একটি বাস 12 কিমি রাস্তা অতিক্রম করে 40 মিনিটে, বাসের গতিবেগ কত হবে। তাহলে একটি বাস 12 কিমি রাস্তা অর্থাৎ দূরত্ব বলা আছে 12 কিমি বলা আছে, আর অতিক্রম করে 40 মিনিটে, এখানে সময় দেওয়া আছে, আর ঘন্টায় বাসের গতিবেগ ঘন্টায় কত হবে। এখানে আমাদের গতিবেগের সূত্র অনুযায়ী আমাদের কী বের করতে হবে, কিমিতে বের করতে হবে, অর্থাৎ ঘন্টা দেওয়া আছে মানে কি কিমি পার ঘন্টা হবে, অর্থাৎ কিমি হবে। এক্ষেত্রে গতিবেগের সূত্র আমরা জানি যে গতিবেগ ইকুয়ালস টু আমরা জানি গতিবেগ ইকুয়ালস টু কত হয়, ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। তাহলে এক্ষেত্রে আমরা করব কি, কী মান দেওয়া আছে এখানে দেওয়া আছে, যেহেতু কী মান দেওয়া হয়েছে, দূরত্ব রয়েছে, দূরত্ব, অতএব দূরত্ব কত হচ্ছে, দূরত্ব সমান কত হলো, দূরত্ব কত হচ্ছে, দূরত্ব 12 কিমি আছে, আর সময় দেওয়া হয়েছে 40 মিনিট, এখানে কিমি আছে মানে ঘন্টায় রূপান্তরিত করতে হবে সময়টাকে, তাহলে 40 মিনিট থাকলে আমরা ঘন্টায় যদি রূপান্তরিত করি তাহলে কী হবে, 40 মিনিটকে যদি আমরা ঘন্টায় রূপান্তরিত করি তাহলে কী হবে, 60 দিয়ে কী হবে ভাগ করব, তাহলে 40 বাই 60 শূন্য কত হচ্ছে 2 একে 2, 2 একে 2, 2 4 আর 2 3 6, কত হচ্ছে 2/3 ঘন্টা, বুঝছে। তাহলে আমরা কি পেলাম, আমরা সময়টাকে মিনিট থেকে আমরা কি ঘন্টা করে নিলাম, 2/3 হাওয়ার্স বা ঘন্টা, বুঝছে। এখানে কিমি পেয়েছে আর সময় পেয়েছে, তাহলে অতএব কী করব, তাহলে অতএব কী হবে যে আমরা গতিবেগ সূত্র অনুযায়ী আমরা অতএব গতিবেগ দেখো, গতিবেগ ইকুয়ালস টু কী পাবো আমরা, গতিবেগ ইকুয়ালস টু কত হচ্ছে, দূরত্ব কত হয়েছিল, দূরত্ব 12 কিমি ছিল, 12 বাই কত ছিল 2/3 ঘন্টা, এখানে একক কী হবে কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা সমান, তাহলে 12 এখানে 2/3টা 3 উল্টে দিলে 2/3 উল্টে দিলে কত 3 হচ্ছে, আর নিচে কত হচ্ছে 2 হচ্ছে, 2 3 2 6 12 কত হলো সমান 6 3 18, 18 কিমি পার ঘন্টা। তাহলে কী হলো পেলাম আমরা, যে বাসের গতিবেগ ঘন্টায় কত হবে, অতএব দেখবে, অতএব বাসের গতিবেগ ঘন্টায় কত হচ্ছে, ঘন্টায় 18 কিমি, 18 কিমি। তাহলে এবার দেখো, এবার পরের প্রশ্ন দেখি আমরা, প্রদত্ত চিত্রে APQR দেখি আমরা, APQR বলা হচ্ছে, APQR কত বলা হচ্ছে, APQR এর ক্ষেত্রফল বলা আছে, চিত্র দেখো, চিত্র বলা হচ্ছে দেখো, যে এখানে চিত্র আছে একটা বর্গাকার ক্ষেত্র বলা আছে, এর মাঝেরও একটা ক্ষুদ্রাকৃতি বর্গাকার ক্ষেত্র দেওয়া আছে, এখানে বলা আছে কি APQ এর ক্ষেত্রফল কোনটা হবে, AP কোথায় আছে, APQR ক্ষেত্রে এই যে রঙিন অংশটা, রঙিন ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কি DC দেওয়া আছে 20 মিটার, এই DC 20 মিটার হলে AB 20 মিটার হবে, কেমন, তাহলে কত বলা আছে, DC 20 মিটার হলে AB 20 মিটার হবে, আবার দেখো এখানে BC 18 মিটার হলে AD 18 মিটার হবে, তাহলে এইটুকু দূরত্ব 3 মিটার হলে 18 থেকে যদি 3 বাদ দিই কত হবে, 5 3 8, এখানে আছে 15 মিটার, তাহলে AP দূরত্ব কত হবে 15 মিটার হবে। আবার দেখো এই টোটাল দূরত্ব কত ছিল, DC 20 মিটার ছিল, এইটুকু দূরত্ব বলা হচ্ছে 4 মিটার, তাহলে 20 মিটার থেকে 4 মিটার বাদ দিলে কত হবে 16 মিটার, তাহলে এইটুকু দূরত্ব কত হবে 16 মিটার, এটা 16 হয়, এটাও 16 হবে, আর যদি 15 হয় এটাও 15 হবে, তো
এক্ষেত্রে কী পেলাম আমরা এখানে সহজে বুঝতে পেরে গেছে। যদি আমরা গণিতের ভাষায় করি, যদি আমরা গণিতের ভাষায় সেই সমস্যাটির সমাধান করি, সেক্ষেত্রে দেখো আমরা প্রথমে একটা চিত্র অঙ্কন করে নেবো এই একইভাবে। চিত্রটা বইতে দেওয়া আছে, সুতরাং আর চিত্র অতিরিক্ত করছি না, আমি বুঝিয়ে দিয়েছি এখানে। তাহলে এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে পি কিউর মানটা যদি আমরা বের করি, তাহলে যেহেতু ডিসি ছিল 20 মিটার ছিল, এখানে আমি সরাসরি করব যে পি কিউ এপি কিউ আর এর ক্ষেত্রফল বের করতে হলে আমরা সরাসরি করব এখানে যেহেতু ডিসি দেওয়া আছে, ডিসি সমান এবি কত আছে 20 মিটার আছে, 20 মিটার আছে। তাহলে এক্ষেত্রে হবে পি কিউ বা ই আর এর মান বের করতে হলে, অতএব পি কিউ বা এ আর সমান হবে কি, এখানে টোটাল দৈর্ঘ্য ছিল কত 20 মিটার ছিল, তাহলে 20 মিটার থেকে 4 মিটার যদি বাদ দিই তাহলে কত হবে, তাহলে 20 মিটার থেকে 4 মিটার যদি বাদ দিই সমান কত হবে 16 মিটার। 16 মিটার কত হচ্ছে, 16 মিটার হচ্ছে। তাহলে ডিসি ইকুয়ালস টু এবি ইকুয়ালস টু 20 মিটার হলো, আর পি কিউ ইকুয়ালস টু এ আর ইকুয়ালস টু 20 - 4 ইকুয়ালস টু 16 মিটার হলো। তাহলে পি কিউর মান কত পেলাম, পি কিউর মান হতো 16 মিটার। তাহলে পি কিউর মান যা হবে আর এ আর এর মানও তাই হবে, বুঝেছে? তারপর বলা আছে তাহলে এপি দৈর্ঘ্যটা বের করতে হবে, এপি আর কিউ আর এর মানটা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে বলা আছে এডি, আবার এডি ইকুয়ালস টু কত হচ্ছে বিসি, কত বলা আছে 18 মিটার। তাহলে এপি কত হবে, এপি ইকুয়ালস টু আর কিউ কত হবে, এখানে 18 মিটার থেকে কত হবে, 18 মিটার থেকে আমরা যদি 3 মিটার বাদ দিই কত হবে, 18 মিটার থেকে 3 মিটার যদি বাদ দিই কত হবে, 5 3 8 অর্থাৎ 15 মিটার হবে। কত মিটার, 15 মিটার হবে। তাহলে 18 মিটার থেকে যদি আমরা 3 মিটার বাদ দিই, এক্ষেত্রে কত হবে, 3 মিটার যেহেতু ডিস্টেন্স ছিল, পিডির দৈর্ঘ্য ছিল, পিডির দূরত্ব ছিল কত হবে 3 মিটার ছিল। তাহলে পিডি যদি বাদ দিই কত হবে, 18 থেকে আমরা 3 বাদ দেবো, 18 থেকে 3 যদি বাদ দিই কত হবে 15 মিটার হবে, 15 মিটার। আচ্ছা, 18 থেকে যদি 3 বাদ দিই আমরা কত হবে 15 মিটার হবে। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফলটা আমরা সহজে বের করতে পারবো। এক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, তাহলে আমরা চলো আমরা ক্ষেত্রফলটা বের করে নিই। তাহলে কি কার ক্ষেত্রফল বলা আছে, অতএব এ পি কিউ আর, অতএব এ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান, আমরা জানি এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল, দেখতে পাচ্ছি দৈর্ঘ্য পাচ্ছি আর প্রস্থ পাচ্ছি, সুতরাং একটা আয়তক্ষেত্র পেয়ে গেলাম। এক্ষেত্রে 18 সঙ্গে যদি আমরা 15 গুণ করি তাহলে কত হবে, তাহলে 18 গুণিতক 15 বর্গ মিটার, তাহলে কত হলো সমান 18 দিয়ে যদি 15 আমরা গুণ করি কত হবে, তোমরা গুণ করে দেখবে, গুণ করলে কত হবে 1240 হবে, কত হবে 240 হবে। 12 সঙ্গে 15 যদি গুণ করি আমরা কত হবে 240 বর্গ মিটার। আমরা গুণ করে দেখছি, 18 গুণিতক 15 কত হচ্ছে, 8 5 40 শূন্য, তাহলে 4 5 5 6 7 8 9, আর 8 একে 8 একে 1 কত হচ্ছে, তাহলে 0 9 8 17 7, এখানে কত হচ্ছে 18 ছিল, 8 একে 8, আচ্ছা 5 একে 5, 8 5 40 শূন্য, তাহলে 4 5 একে 5 6 7 8, 5 4 9 হচ্ছে 8 5 40 শূন্য, 5 একে 5 6 7 8 9 9 90 হচ্ছে, আর এখানে 18 একে 18 হচ্ছে, কত হচ্ছে 9 17 7 হাতে 1, এই কত হচ্ছে 2, কত হচ্ছে 270 বর্গ মিটার, কত হচ্ছে 270 বর্গ মিটার। সরি, এখানে দেখো একটা ভুল করে ফেলেছি, এখানে দেখো পি কিউর মানটা কিন্তু এখানে ছিল 16 মিটার ছিল, এখানে 18 করে দিয়েছে, এখানে 16 হবে না 18 হবে, এখানে 16 হবে, এখানে দেখো এই যে এই দৈর্ঘ্য পি কিউর দৈর্ঘ্য ছিল বা পি কিউ বা ইয়ারের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার, এই 16 মিটারটা এখানে বসাবে, আর এখানে 15 মিটার হচ্ছে এপি বা কিউ আর এর মান হচ্ছে 15 মিটার হচ্ছে। 16 গুণিতক 15 হবে, 16 গুণিতক 15 গুণ করে দাও, 16 সঙ্গে 15 তোমরা গুণ করে দাও, গুণ করলে কত হবে 240 হবে। তাহলে 16 গুণিতক 15 হচ্ছে, তো 6 5 30 শূন্য, তাহলে 3 5 5 6 7 8 8 হচ্ছে, আর 16 একে 16 শূন্য, 8 6 14 4 হাতে 1 1 2, 240 কত হচ্ছে 240 বর্গ মিটার, কত হচ্ছে 240 বর্গ মিটার, কত হলো
তাহলে এখানে একটু মিস্টেক হয়ে গেছিলো, এখানে কত হবে 18 হবে না 16 হবে, কেননা পি কিউ আর এআর, পি কিউ বা এআর এর মান ছিল কত হবে 16 মিটার, বুঝতে পারছো? তাহলে তোমাদের উত্তর কত হবে 240 বর্গমিটার। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে এখানে দেখো যে প্রদত্ত চিত্র এটা হয়ে গেছে, চারটা হয়ে গেছে, 1 2 3 4 হয়ে গেছে, 5-এর দাগে দেখো যে সমীকরণ গঠন করে সমাধান করো। আর মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। তাহলে মিলনবাবুর বয়স হবে তার ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পর মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। মিলনবাবুর বর্তমান বয়স কত? চলো আমরা এই গণিতটা সমাধান করি। চলো প্রথমে আমরা কি করব, ধরি ছেলের বয়স, ছেলের বর্তমান বয়স ধরি ছেলের বর্তমান বয়স সমান x বছর। অতএব লেখো, অতএব মিলনবাবুর বর্তমান বয়স কত হবে? তাহলে মিলনবাবুর বর্তমান বয়স, যেহেতু 4 গুণ বলা হচ্ছে, বর্তমান বয়স কত হবে? বয়স সমান কত হচ্ছে x ইন্টু 4 বছর সমান 4x বছর। বলছে অতএব 5 বছর পর ছেলের বয়স কত হবে? তাহলে ছেলের বয়স কত হচ্ছে x বছর ছিল, তাহলে 5 বছর পর ছেলের বয়স কত হবে গো? তাহলে বলো তো কত হবে? তাহলে x এর সঙ্গে 5 যোগ হয়ে যাবে। অতএব 5 বছর পর ছেলের বয়স হবে, তাহলে কত হচ্ছে সমান x প্লাস 5। 5 বছরের পর বলা হচ্ছে প্লাস 5 হয়েছে বছর। এবং পিতার বয়স কত হবে? এবং মিলনবাবুর বয়স কত হবে? মিলনবাবুর বয়স কত হবে? তাহলে 4x প্লাস 5 হবে বছর। এবার আমরা কী করবো, প্রশ্নানুসারে সমীকরণ গঠন করব। অতএব প্রশ্নানুসারে তাহলে সমীকরণটা কী হবে? তাহলে 4x প্লাস 5 ইকুয়ালস টু কত হবে? 3 ইন্টু এক্স প্লাস 5, বুঝছে? 3 ইন্টু এক্স প্লাস 5। তাহলে এবার আমরা সমীকরণটা যদি করি সেক্ষেত্রে দেখো, তাহলে এখানে প্রশ্নে তোমাদের বলা হয়েছিল কি যে মিলনবাবুর বর্তমান বয়স কত আমাদের বের করতে হবে। মিলনবাবুর বর্তমান বয়স, এখানে এক্সের মানটা বের করতে হলে আমরা সমীকরণটা সমাধান করব। তাহলে 4x প্লাস 5 ইকুয়ালস টু 3 ইন্টু এক্স প্লাস 5 ছিল। আমরা যদি 4x প্লাস 5 ইকুয়ালস টু 3x প্লাস 5 3 15 করি, তাহলে সেক্ষেত্রে হবে, বা এক্স চল সম্পন্ন রাশিগুলো আমরা বাম দিকে রাখবো, তাই না? বাম দিকে রাখবো, এক্ষেত্রে হবে 4x, 3x যদি সমান চিহ্নের বাম দিকে আসে কী হবে? মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 3x হলো। এখানে প্লাস 15 ছিল, আর এখানে প্লাস 5 যদি এদিকে আসে মাইনাস 5 হয়ে যাবে। বা তাহলে 4x থেকে যদি 3x বাদ দিই কত হচ্ছে? তাহলে কত হচ্ছে তোমাদের x হচ্ছে, 4x থেকে যদি 3x বাদ দিই কত হচ্ছে? x হচ্ছে 1x বা x হচ্ছে। আর এখানে 15 থেকে যদি 5 বাদ দিই কত হবে? 10 হবে। তাহলে x এর মান কী ছিল? ছেলের বয়স। অতএব ছেলের বর্তমান বয়স কত হবে? x এর মান কী ছিল? ধরেছিলাম ছেলের বর্তমান বয়স। ছেলের বর্তমান বয়স কত হলো? ছেলের বর্তমান বয়স আমাদের যেহেতু তার পিতা বা মিলনবাবুর বয়স কত চেয়েছে, এখানে ছেলের বর্তমান বয়স হচ্ছে 10 বছর। এবং মিলনবাবুর বর্তমান বয়স, এখানে ধরেছিলাম 4x ধরেছিলাম, দেখতে পেয়েছ 4x, এখানে 4x ধরেছিলাম। সুতরাং আমরা 4x মানে কী আছে? 4 গুণিতক x, 4 ইন্টু এক্সের মান ছিল 10, এখানে 10 হবে বছর সমান 10 4 40, 40 বছর। কত বছর হবে? 40 বছর, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি আমাদের কী আছে। পরের প্রশ্ন বলা আছে যে সমাধান করো 2x/3 ইকুয়ালস টু 3x/8 প্লাস 7/12। চলো আমরা এই সমীকরণটা সমাধান করি।
দেখো এই ক্ষেত্রে ইকুয়ালস টু বা 2x/3 ইকুয়ালস টু 3x/8 প্লাস 7/12 বলা আছে। এক্ষেত্রে হবে দেখো আমরা কি করব যে এক্স চলগুলো আমরা বাম দিকে নিয়ে চলে আসবো সমীকরণের, আর 2x/3 মাইনাস 3x/8 ইকুয়ালস টু 7/12। এবার আমরা কি করব বা এবার আমরা এই ভগ্নাংশের সাহায্যে আমরা এই চল সংখ্যার কী করবো বিয়োগ করব। তাহলে প্রথমে 8 আর 3 কী করবো 8 আর 3 লসাগু করবো। তাহলে 8 3 পরস্পর মৌলিক সংখ্যা, সুতরাং আমরা কী গুণ করবো 8 3 24 হচ্ছে 24। এখানে 3 আছে, 3 আসছে 24, 8 8 2 16, এখানে 16x মাইনাস কত হবে 8 8 3 24, 3 3 3 9, 9x হবে ইকুয়ালস কত হবে 7/12। বা কত হচ্ছে এখানে কাটাটি নিচে নিচে করে দিতে পারবো, নিচের মানগুলো কি কাটাটি করে দিতে পারবো 12 একে 12, 12 দুগুণে 24, তাহলে কত হলো তাহলে 16x মাইনাস 9x বাই কত হচ্ছে 2 ইকুয়ালস টু 7/1। তাহলে বা আমরা কোন গুণ করলে 7 দুগুণে 14 হচ্ছে, অর্থাৎ 16x মাইনাস 9x আর 7 দুগুণে 14 হচ্ছে। বা এখানে দেখো 16x থেকে 9x বাদ দিলে কত হবে, এখানে কত হচ্ছে 7 হবে, 7x হবে, 7x ইকুয়ালস টু 14 সমান বা x ইকুয়ালস টু কত হবে 14/7 সমান 7 দুগুণে 14 2, অতএব x ইকুয়ালস টু কত হলো x ইকুয়ালস টু 2 হলো। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, পরের প্রশ্ন কি বলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা সমীকরণের সমাধানটা হয়ে গেছে। এবার 6 থেকে প্রশ্ন চলে এলাম। বড় বড় তোমাদের ভাষা গণিত কত 5 নম্বরের প্রশ্ন থাকবে, 4টি করতে হবে। চলো কি বলা আছে 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে। ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। চলো কি বলা আছে তাহলে সেতুর দৈর্ঘ্য কত বলা আছে 250 মিটার লম্বা একটি সেতু, তাই অতিক্রম করতে সময় করতে 150 মিটার লম্বা ট্রেনের দৈর্ঘ্য কত বলা আছে 150 মিটার, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার আর সেতুর দৈর্ঘ্য কত হচ্ছে 250 মিটার। তাহলে ট্রেন 30 সেকেন্ডে সময় নেয়, তাহলে 30 সেকেন্ডের মধ্যে সময় নিচে কত হবে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য আর এই টোটাল দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় লাগে 30 সেকেন্ড সময় লাগে, বুঝেছো। তাহলে ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে, বুঝেছো। চলো আমরা গণিতটা করে ফেলি। প্রথমে তোমরা দেখো যেহেতু ট্রেনটি 250 মিটার লম্বা সেতু অতিক্রম করবে এবং ট্রেনের দৈর্ঘ্য বলা হচ্ছে 150 মিটার, সেটা 30 সেকেন্ডে অতিক্রম করতে হবে। দেখো এই 30 সেকেন্ডে সেতুটি অতিক্রম করা মানে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুটির দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে এক্ষেত্রে মোট দূরত্ব কত হলো, এক্ষেত্রে মোট দূরত্ব অতিক্রান্ত দূরত্ব কত হলো 250 মিটার ছিল সেতুটির দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য ছিল 150 মিটার, মোট দূরত্ব কত 400 মিটার, বুঝা যাচ্ছে। আর সময় কত ছিল, প্রয়োজনীয় সময় ছিল কত হবে, প্রয়োজনীয় সময় ছিল 30 সেকেন্ড। এক্ষেত্রে আমরা ট্রেনের গতিবেগটা আমরা পেয়ে যাব। ট্রেনের গতিবেগ মানে কি জানি আমরা দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। আমরা 400কে 30 দিয়ে আমরা ভাগ করেছি, অর্থাৎ একক কী হলো মিটার পার সেকেন্ড হলো, আর কত হলো 40 বাই কাটাটি করতে কত 40/3 মিটার পার সেকেন্ড হলো। আবার বলা আছে ট্রেনের গতিবেগ আমরা পেয়ে গেলাম। এবার আমরা আবার বলা আছে 130 মিটার প্ল্যাটফর্ম একটি অতিক্রম করতে এবার ট্রেনটির সময় কত লাগবে। সেক্ষেত্রে সেই ট্রেনের সময় বের করতে হলে 130 মিটার দৈর্ঘ্য সেতুটি অতিক্রম প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য ছিল কত ছিল 150 মিটার ছিল। এই 130-এর সঙ্গে 150 আমরা যোগ করেছি, অর্থাৎ এক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রান্ত দূরত্ব কত হলো 130 যুক্ত 150 সমান কত হলো 280 মিটার। যেহেতু ট্রেনের গতিবেগ কত ছিল 40/3 মিটার পার সেকেন্ড ছিল, অতএব সময় কত হবে 280/40 পার সেকেন্ড, 280/40 পার সেকেন্ড বা 40/3। সময় কত হলো ইকুয়ালস কত হলো, আমরা 3টা উল্টে দিলাম, 3 করেছি 280 গুণিতক 3/40 কাটাটি করেছি 7/7 গুণিতক 3 হলো, অর্থাৎ 7 3 21 সেকেন্ড। কত সময় লাগবে 130 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে কত হবে 21 সেকেন্ড সময় লাগবে, বুঝেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে যে ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো, সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত। চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। প্রথমে আমরা লিখব, চলো প্রথমে যেহেতু দেওয়া আছে
গতিবেগ দেওয়া আছে ট্রেনের, এক্ষেত্রে আমরা ট্রেনের গতিবেগ যেহেতু 48 কিমি রয়েছে ঘন্টায়, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 48 কিমি। কত কিমি? 48 কিমি। অর্থাৎ ট্রেনটি 3600, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে যায় 48,000 মিটার। অতএব গণিতের ভাষায় সমস্যাটি লেখো। গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে একদিকে সময় লিখবে সেকেন্ড, একক হবে সেকেন্ড সময়, আর অপর দিকে কী হবে? দূরত্ব, একক কী হবে? মিটার। তাহলে এদিকে লেখো 3600 সেকেন্ডে যায় 48,000 মিটার, আর 21 সেকেন্ডে যাবে কত হবে? জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এবার তোমরা করো। তাহলে আমরা জানি যে সময় যদি কমে দূরত্ব কিন্তু কী হবে বলো তো? দূরত্ব কমবে। কেমন? সময় কমলে দূরত্ব কমবে, আর সময় যদি বাড়ে দূরত্ব বাড়বে। এক্ষেত্রে কী সম্পর্ক হবে? সরল সম্পর্ক। তাহলে এক্ষেত্রে সম্পর্ক কী হবে? সময়ের সঙ্গে দূরত্বের সম্পর্ক, সময়ের সঙ্গে দূরত্বের সম্পর্ক কী হবে? সম্পর্ক সরল। অতএব সরল সমানুপাতিটি হলো 3600:21 48,000 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অতএব লেখো, অতএব নির্ণয় সময় লেখো, অতএব নির্ণয় দূরত্ব, সময় না দূরত্ব, সমান কত হবে? আমরা সরল সম্পর্ক হলে উল্টে যাবে, অর্থাৎ 21 বাই কত হবে? 3600 গুণিতক 48,000। দুটো শূন্য কাটবো, আর 36 কাটবো আমরা 3 দ্বারা ভেবে দেবো, 12 3 36, 12 3 36, অর্থাৎ 3 12 36, আর 3 7 21, আর 12 4 48, আর 0। আচ্ছা, তাহলে কত হলো? আমরা পেলাম 7 গুণিতক 40, 7 4 28, অর্থাৎ 280 মিটার। এরপরে লিখবো অতএব নির্ণয়, লেখো অতএব নির্ণয় সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত হবে? 280 বিয়োগ 100 মিটার সমান কত হবে? 180 মিটার। 180 মিটার, ঠিক আছে? 180 মিটার, এটা হচ্ছে তোমাদের উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে? পরের প্রশ্ন দেখো ভালো করে, যে মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমি আছে। তাহলে 20 মিটার দীর্ঘ দেখো জমি, যদি আমরা একটা চিত্র অঙ্কন করি, 20 মিটার দীর্ঘ একটি যদি জমি অঙ্কন করি, দেখো এটা বর্গক্ষেত্রাকার হবে। বলেছে এর দৈর্ঘ্য কত বলেছে? 20 মিটার, প্রতিটি প্রান্ত হচ্ছে 20 মিটার করে আছে। তারপর বলা আছে তারপর বলেছে চারিদিকে 4 মিটার চওড়া, বাইরের দিকে বলা আছে 12 মিটার, বাইরের দিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, বুঝেছে? চতুর্দিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে।
তাহলে এক্ষেত্রে 1 মিটার চওড়া রাস্তা হলে এ বৃদ্ধি পাবে কত বলো তো? এ বৃদ্ধি পাবে 1 মিটার চওড়া যদি রাস্তা হয় এ বৃদ্ধি পাবে কত মিটার? 1 মিটার বৃদ্ধি পাবে, 1 মিটার করে বৃদ্ধি পাবে, তাই না? 1 মিটার করে বৃদ্ধি পাবে। তাহলে এদিকে 1 মিটার, প্রতিটা প্রান্তে 1 মিটার, অর্থাৎ এই 20 যদি থাকে উভয় দিকে 1 মিটার করে যদি বৃদ্ধি বাড়ে কত হবে? 22 মিটার করে বাড়বে। কত মিটার করে বাড়বে? 22 মিটার করে বাড়বে। কেমন? তাহলে এইটুকু অংশ যদি 20 মিটার হয় উভয় দিকে তো 1 মিটার করে বৃদ্ধি পাচ্ছে না, সুতরাং কী হবে? চতুর্দিকে 1 মিটার করে বৃদ্ধি পেলে এদিকেও 1 মিটার পাচ্ছে, এদিকে 1 মিটার পাচ্ছে। অতএব কত মিটার হবে টোটাল? 22 মিটার হবে। 1 মিটার 1 মিটার আর 20 মিটার, কত হবে? টোটালটা দৈর্ঘ্য কত হবে? 22 মিটার হবে। চতুর্দিকে 22 মিটার করে বৃদ্ধি পাবে। দেখো প্রথমে বর্গক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 20 মিটার, 20 মিটার। চতুর্দিকে 1 মিটার করে বাড়লে নতুন দৈর্ঘ্য হবে, না এক্ষেত্রে ক্ষেত্রফল বের করে নাও। এক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? এক্ষেত্রে ক্ষেত্রফল সমান কত হবে? ক্ষেত্রফল হবে সমান কত হবে? তাহলে 20 গুণিতক 20 বর্গমিটার, 2 × 4 400 বর্গমিটার, 400 বর্গমিটার। আবার চতুর্দিকে 1 মিটার করে 1 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি করলে নতুন দৈর্ঘ্য হবে কত হবে? তাহলে 20 যুক্ত 1 + 1 কত হবে? 22 মিটার। অতএব লেখো, অতএব রাস্তা সমেত জমির দৈর্ঘ্য কত হলো? সমান 22 মিটার। অতএব ক্ষেত্রফল, এক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? এক্ষেত্রে মোট ক্ষেত্রফল কত হবে? মোট ক্ষেত্রফল সমান 22 গুণিতক 22 বর্গ মিটার। আমরা 22 গুণিতক 22 যদি গুণ করি কত হবে? 44 আর 44, 4 4 4 8 আর 4 কত হবে? সমান 484 বর্গ মিটার। এবার লেখো যে জমির ক্ষেত্রফল বাদে, লেখো জমির ক্ষেত্রফল বাদে রাস্তার ক্ষেত্রফল হবে, রাস্তার ক্ষেত্রফল সমান 484 বিযুক্ত 400 সমান 84 বর্গ মিটার। বুঝছে? তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হলো? 84 বর্গ মিটার। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে যে সমীকরণ গঠন করে সমাধান করো। সুমিতার ব্যাগের 5 টাকার মুদ্রা, 5 টাকার আর 10 টাকার মোট মুদ্রার সংখ্যা কত? 20টি মুদ্রা আছে। কেমন? মোট 20টি মুদ্রা। ব্যাগের মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে? চলো আমরা এই গণিতটা সমাধান করে ফেলি। লেখো ধরি সুমিতার ব্যাগে এক্সটি 5 টাকার মুদ্রা এবং ওয়াইটি 10 টাকার মুদ্রা, 10 টাকার মুদ্রা আছে। তাহলে সুমিতার ব্যাগে এক্সটি 5 টাকার মুদ্রা, 5 টাকার মুদ্রা কতগুলো আছে? এক্সটি আছে, এক্সটি আর 10 টাকার মুদ্রা কতগুলো আছে? ওয়াইটি আছে। তাহলে এক্ষেত্রে আমরা করতে পারি অতএব মোট মুদ্রা
20টি হলে শর্তানুসারে এক্সটি 5 টাকার মুদ্রা অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান কত হবে? 20 হবে। এটা তোমরা 1 নম্বর দাও। আবার মোট টাকার পরিমাণ কত টাকা ছিল? 145 টাকা। অতএব আবার শর্তানুসারে তাহলে কত হবে? 5x প্লাস কত হবে? 10y ইকুয়ালস টু 145 টাকা। এটা 2 নম্বর সমীকরণ, বুঝেছ? তাহলে আমরা 1 নম্বর সমীকরণটা যদি একটা মডিফাই করে নিই, তাহলে এই ক্ষেত্রে দেখো, বা এই 1 নম্বর সমীকরণটা যদি আমরা y বা x এর মানটা যদি বের করি, তাহলে y ইকুয়ালস টু কত হবে? 20 মাইনাস x। তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ করব। এটা 2 নম্বর সমীকরণ করেছে। তাহলে এবার আমরা করব বা দিয়ে দেব এই 1 নম্বর সমীকরণের মানটা y এর জায়গায় যেখানে ছিল y এর জায়গায় বসিয়ে দেব। তাহলে 5x প্লাস কত হবে? 10 ইন্টু কত হচ্ছে? তাহলে এখানে 20 মাইনাস x ছিল, তাহলে 20 মাইনাস x বসিয়ে দেব ইকুয়ালস টু কত হবে? 145। বা তাহলে কত হলো? বা 5x প্লাস আমাকে 20 10 কত হবে? 2 একে 2 দুটো 200, 20 10 200 মাইনাস 10x ইকুয়ালস টু 145। বা এবার আমরা কি করব? এই প্লাস 200 এদিকে নিয়ে চলে আসবো, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 5x মাইনাস 10x ইকুয়ালস টু 145 মাইনাস 200। প্লাস 200টা এদিকে এলে মাইনাস 200 হয়ে যাবে। বা 5x থেকে 10x বাদ দিলে কত হবে? মাইনাস 5x হবে ইকুয়ালস টু 200 থেকে 145 বাদ দিলে কত হবে? 55 হবে, মাইনাস 55। তাহলে মাইনাস মাইনাস তুলে দাও, কত হলো? অতএব x ইকুয়ালস টু কত হবে? 55/5 কত হবে? 11 5 55 11। অতএব x ইকুয়ালস টু কত হলো? x ইকুয়ালস টু 11। আবার x এর মান যেহেতু পেয়েছি, আমরা এই 1 নম্বর সমীকরণে দেখো, 1 নম্বর সমীকরণে এই x এর মানটা বসিয়ে দাও। অতএব 1 নং সমীকরণে x ইকুয়াল টু 11 বসিয়ে পাই, তাহলে সেখানে y ইকুয়ালস টু কত ছিল? y ইকুয়ালস টু ছিল কি? 20 মাইনাস x ছিল, x এর মান 11 বসিয়ে দিলাম। 20 থেকে 11 বাদ দিলে কত হচ্ছে? 9। তাহলে y এর মান কত হলো? 9টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি x এর মান 11টি, অর্থাৎ x কি ধরেছিলাম আমরা? x ধরেছিলাম 5 টাকার মুদ্রা। 5 টাকার মুদ্রা কতগুলো ছিল? xটি ছিল। তাহলে এখানে তোমাদের প্রশ্ন কি চেয়েছে? যে কোন মুদ্রা কতগুলি আছে? তাহলে 5 টাকার মুদ্রা কতগুলো আছে? 5 টাকার মুদ্রা হচ্ছে 11টি, আর 10 টাকার মুদ্রা আছে কত হবে? 9টি। তাহলে অতএব 5 টাকার মুদ্রা সংখ্যা সমান 11টি এবং 10 টাকার মুদ্রা সংখ্যা 9টি। বুঝেছো? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলছে যে সমীকরণ গঠন করে সমাধান করো কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বলেছে 3:2 এবং পরিসীমা বলা হচ্ছে 160 মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। চলো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করি। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, অতএব আমরা লিখতে পারি যে আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য
ও প্রস্থ যথাক্রমে কত আছে, 3:2 আছে, অর্থাৎ 3x ও 2x মিটার। কত হলো, 3x মিটার আর 2x মিটার ধরলাম আমরা। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য কত পেলাম, 3x পেলাম, আর প্রস্থ কত পেলাম, 2x পেলাম। তাহলে এক্ষেত্রে যদি আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করি, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত পেয়েছি আমরা, 3x মিটার পেয়েছে, আর প্রস্থ কত পেয়েছে, 2x মিটার পেয়েছে। কেমন, 2x মিটার পেয়েছে, তাহলে 2x মিটার পেয়েছে। এক্ষেত্রে আমরা করব, এক্ষেত্রে ক্ষেত্রফলটা আমরা পেয়ে যেতে পারি। তাহলে দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছে, এখানে বলা আছে পরিসীমা বলা আছে, এবং পরিসীমা সমান কত হচ্ছে, 160 মিটার। পরিসীমা কত হচ্ছে, 160 মিটার। তাহলে অতএব প্রশ্নানুসারে আমরা জানি পরিসীমা সূত্র কি আছে, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত হচ্ছে, 3x আছে, প্লাস প্রস্থ আছে 2x আছে, ইকুয়ালস টু 160 মিটার আছে। বা তাহলে আমরা কি 3 2 5, তাহলে 2 ইন্টু 5x, 3x আর 2x যোগ করলে 5x হচ্ছে, ইকুয়ালস টু 160। বা তাহলে কত হচ্ছে, আমরা কি করব, 2টা যদি এইদিকে নিয়ে চলে আসে, তাহলে 5x ইকুয়ালস টু 160 বাই কত হচ্ছে 2, 2 আসছে 16, 2 শূন্য 0, কত হবে 80 মিটার। বা x ইকুয়ালস টু কত হচ্ছে, 80 বাই 5, 5 একে 5, 5 3 30, 5 6 30, কত হবে 16, 16 5 80, 16 মিটার। x এর মান কত বেরোলো, অতএব x ইকুয়ালস টু কত বেরোলো, 16 বেরোলো। 16টা কিন্তু এখানে কোনো একক নয়, শুধু 16 বেরোলো। x এর মান কত হলো, 16 বেরোলো। তাহলে এক্ষেত্রে আমরা কি দৈর্ঘ্য প্রস্থ বের করবো। এক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ আগে বের করতে হবে। অতএব দৈর্ঘ্য কত হবে, 3x আর 2x যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে হবে কি, অতএব দৈর্ঘ্য কি হবে, অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 3 ইন্টু কত হবে, 16, 16 3 48 মিটার। আর প্রস্থ কত হবে, এবং প্রস্থ কত হবে 2 ইন্টু 16 সমান 16 2 32 মিটার। তাহলে দৈর্ঘ্য কত পেলাম, 48 মিটার, আর প্রস্থ কত পেলাম, 32 মিটার। কেমন, তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে, অতএব ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান কত হবে, 48 ইন্টু 32 বর্গ মিটার, সমান 48 সঙ্গে যদি আমরা 32 গুণ করি কত হবে, তাহলে 8 দুগুণে 16, 6 হাতে 1, 4 দুগুণে 8, একে 9 10, 9, 8 দুগুণে 16, 6 হাতে লেগে 4, একে 4 দুগুণে 8, একে 9, আর 8 3 24, 4 হাতে 2, 4 3 12, 13 14, 144, 6 9 4 13, 3 হাতে লেগে 1, 4 একে 5, আর 1 1536, কত হলো 1536 বর্গ মিটার, 1536 বর্গ মিটার, বুঝেছে, 1536 বর্গ মিটার। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পেলাম, 1536 বর্গ মিটার। তাহলে হয়ে গেছে তোমাদের। এর পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলছে, দেখতে পাচ্ছি জ্যামিতি রয়েছে তোমাদের জন্য। জ্যামিতি বলা আছে যে এ বি ইকুয়ালস টু 4 সেমি, বি সি ইকুয়ালস টু 3 সেমি, আর সি ডি ইকুয়ালস টু 5.5 সেমি, আর ডি এ ইকুয়ালস টু 5 সেমি, আর বি ডি ইকুয়ালস টু 6.5 সেমি, আর এ বি সি ডি চতুর্ভুজটির অঙ্কন করো। এখানে প্রতিটি বাহুর মান অলরেডি তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। কেমন, প্রতিটি বাহুর মান দিয়ে দেওয়া হয়েছে। তাহলে যদি আমরা এ বি সি ডি একটি চতুর্ভুজ অঙ্কন করি, সেক্ষেত্রে মানগুলো এখানে যেহেতু দিয়ে দেওয়া হয়েছে, দেখো এ বি সি ডি আমরা যদি কাল্পনিক যদি একটা আলাদা জায়গায়, তোমরা জ্যামিতি করার আগে রাফে তোমরা একটা প্র্যাকটিস করে নেবে যে এ বি সি ডি একটা চতুর্ভুজ, মনে করো এ বি, ধরো এ বি সি ডি একটা চতুর্ভুজ। এর মানগুলো বলা হচ্ছে এ বি বলছে 4 সেমি, এ বি বলছে 4 সেমি, আর বি সি বলছে কত হবে 3 সেমি, আর সি ডি বলছে কত হবে, সি ডি বলছে কি 5 সেমি, সি ডি বলছে 5 সেমি, সিডি 5.5 সেমি, আর ডিএ বলছে 5 সেমি।
আর বিডি বলছে বি আর ডি এর দৈর্ঘ্য কত হবে 6 পয়েন্ট। কর্ণটা এটা হচ্ছে কর্ণ মান কত হবে 6.5 সেমি। এবার তোমরা এইভাবে দেখো এইভাবে তোমরা অঙ্কন করবে প্রতিটি বাহুর মান। এ বি বলা হচ্ছে 4 সেমি, বিসি বলা হচ্ছে 3 সেমি, আর সিডি বলা হচ্ছে 5.5 সেমি, আর ডি এ বা এডি বলছে 5 সেমি, আর ডিবিডি হচ্ছে কর্ণ, বিডি কর্ণ, এর মান কত বলছে 6.5 সেমি। কত বলা আছে 6.5 সেমি। এভাবে তোমরা প্রথমে কি করবে, ভূমিটা অঙ্কন করবে, এ বি অঙ্কন করবে, এ বি অর্থাৎ 4 সেমি অঙ্কন করবে, তারপরে আর এডিটা অঙ্কন করবে 5 সেমি, তারপরে বিডিটা তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কেটে নেবে। কেটে নেওয়ার পর কত হলো, এই মানটা বেরিয়ে গেল। তাহলে 6.5 সেমি আর এডি 5 সেমি তোমরা কেটে নিলে এখানে বিন্দু বেরোলো। এবার কি করবে, এই দুটো বাহু অঙ্কন করবে। তাহলে এখান থেকে 3 সেমি আবার পেন্সিল কম্পাসের সাহায্যে এখানে তোমরা প্রত্যেকের মানগুলো স্কেলের সাহায্যে কেটে নেবে। তাহলে প্রতিটা স্কেলের মান ধরে নেবে 3 সেমি বা 5 সেমি, তারপরে 4 সেমি, তারপরে 3 সেমি, তারপরে 5.5 সেমি, শেষে 6.5 সেমি। স্কেলের সাহায্যে তোমরা এই মানগুলো আগে লিখে নেবে। তারপরে পেন্সিল কম্পাসের সাহায্যে কেটে নেবে, একটা একটা করে কেটে নেবে। প্রথমে 4 সেমি কাটবে, 4 সেমি, এ বি হচ্ছে 4 সেমি কেটে নিলে। কেটে নেওয়ার পর তারপরে কি হচ্ছে, তারপরে এডি 5 সেমি, এডি কোথায় আছে 5 সেমি, কোনটা আছে এই 5 সেমি, এই 5 সেমি, এডি 5 সেমি নিয়ে এখানে বসে এখানে কেটে দাও। কেটে দেওয়ার পর আবার বলা আছে এ বিডি 6.5 সেমি, 6.5 সেমি এটা কেটে নিয়ে এখানে কেটে দাও। কেটে গেল, তাহলে কত হলো, 5 সেমি, এডি 5 সেমি আর বিডি 6 সেমি, 6.5 সেমি হয়েছে। আবার দেখো এখানে পেন্সিল কম্পাসটা বসিয়ে রেখে তোমরা 3 সেমি অঙ্কন করবে। বিসি 3 সেমি কত আছে এখানে, বিসির মানটা নিয়ে এখানে তোমরা কেটে নিলে। আবার কত বলা আছে, ডিসির মানটা হচ্ছে, ডিসি কোথায় আছে 5.5 সেমি, এখানে এই মানটা নিয়ে এখানে কেটে দিলে। তাহলে তোমরা যুক্ত করে দাও, তোমাদের চতুর্ভুজ অঙ্কন করা হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো পরের প্রশ্নটা বলা হচ্ছে কি, যে পি কিউ 6 সেমি, কিউ আর 4.5 সেমি, আর পি এস বলছে 5.5 সেমি, আর পি আর 9 সেমি, আর কিউ এস ইকুয়ালস টু 7 সেমি। পি কিউ আর এস চতুর্ভুজটি অঙ্কন করো। এটাও তোমরা সেই একই রকমভাবে করবে, বুঝা যাচ্ছে। রাফি তোমরা আগে প্র্যাকটিস করে নেবে। পি কিউ আর এস একটা চতুর্ভুজ অঙ্কন করে নিলে সেখানে প্রত্যেকটার মান তোমরা বসিয়ে দিয়ে কোনটা কোন মান হচ্ছে, তবে গিয়ে তারপরে তোমরা খাতায় প্র্যাকটিস করবে। তো খাতায় ভালো করে ড্র করবে, বুঝা যাচ্ছে। পরের প্রশ্ন দেখো, একটি সমান্তরিক অঙ্কন করো যার দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য বলা আছে 6 সেমি ও 7.5 সেমি, এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 45 ডিগ্রি, অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটা যদি অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 45 ডিগ্রি, তাহলে বলা আছে বলছে সন্নিহিত বাহু বলা আছে, কাছাকাছি যে দুটো বাহুকে তাকে সন্নিহিত বাহু বলা আছে, একটা বলছে 6 সেমি বলা আছে, আর একটা 7.5 সেমি বলা আছে। সেই আমরা সামান্তরিক জানি কি, দেখো সামান্তরিক এইভাবে অঙ্কন করবে, সামান্তরিক তোমরা এইভাবে অঙ্কন করবে। সামুদ্রিকের এই দুটি বাহু পরস্পর সমান হয়, এই দুটি বাহু পরস্পর সমান হয়। তাহলে এই বাহুটার মান কত বলা আছে 7.5 সেমি, আর এই বাহুটার মান বলা আছে 6 সেমি। আচ্ছা, তাহলে তোমরা এই কোণটা অন্তর্ভুক্ত কোণ, এই কোণটা তোমরা 45 ডিগ্রি অঙ্কন করবে, 45 ডিগ্রি অঙ্কন করবে। তাহলে অঙ্কন করার পর তোমরা কী করবে, এই বাহু আর এই বাহু কি সমান্তরাল সরলরেখা থাকবে, আর এই কোণটা 45 ডিগ্রি। তাহলে 7.5 সেমি বাহুর কি কেন্দ্র করে এখানে তোমরা 45 ডিগ্রি কোণটা অন্তত অঙ্কন করতে পারবে। তাহলে 90 ডিগ্রি অর্ধেক হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি কোণটা অঙ্কন করে তোমরা এই 7.5 সেমি এখানে বসিয়ে, এখানে যে আগে বলা আছে এটা হচ্ছে 6 সেমি কেটে নেওয়ার পর এর উপরে তোমরা অঙ্কন করে ফেলতে পারবে, বুঝা গেছে। অবশ্যই তোমরা এটা সহজ প্রশ্ন ছিল, অবশ্যই তোমরা প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই করতে পারবে পরীক্ষায়। চলো, এইগুলো তোমাদের সপ্তম শ্রেণী তোমাদের 3 নম্বর মডেল স্কুলটা তোমাদের আমি তৃতীয় পর্যায়ের মূল্যায়নের 3 নম্বর মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করলাম। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরে কোনো এক ভিডিওতে। চলো।